নিপার জন্য যে শ্বশুরবাড়িতে বড়সড় ধাক্কা অপেক্ষা করছিল তা মেয়েটা তখনও জানত না। বড় মিয়া সাহেব বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে যখন ডাকলেন, বউ বাড়িতে নয়া বউ আনছি, একটু শরবত নিয়ে আসো। তখনও নিপা কিছুই বোঝেনি। বুঝতে পারল তখন যখন তার শাশুড়ি দরজার সামনে এসে ইয়া পরওয়ারদিগার বলে চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। সাথে সাথে ছোটাছুটি শুরু হয়ে গেল। সবাই ব্যস্ত হয়ে পড়ল মানুষটাকে নিয়ে। নিপা দরজায় একা দাঁড়িয়ে, এখন সে ভেতরে যাবে নাকি এখানে দাঁড়িয়ে থাকবে চিন্তা করছে। অচেনা একটা বাড়ি, সাথে পরিচিত একটা মানুষও নেই। সবার বিয়েতে সে দেখেছে বাবার বাড়ি থেকে কেউ না কেউ আসে, কিন্তু নিপার সাথে কেউ এলো না। কে জানে কেন এলো না? অন্তত রূপাকে তো পাঠাতে পারতো। এরকম একা একা অজানা একটা জায়গায় অচেনা মানুষজন সব। নিপা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এমন সময় একটা গোলাপি রঙের সুতি শাড়ি পরা মেয়ে এসে তাকে এক গ্লাস শরবত ধরিয়ে দেয়। সারাদিন তেমন কিছু খাওয়া হয়নি। শরবতটা খেতে পেটের ভেতরটা কেমন একটা মোচড় দেয়, মনে হয় বমি হয়ে যাবে। বড্ড গরম পড়েছে। নিপা অসহায়ের মতো চারদিক তাকায়। কেউ কি নেই তাকে একটু ঘরের মধ্যে নিয়ে ফ্যানের নিচে বসতে দেবে? ভাগ্য একটু সুপ্রসন্ন হয়, সেই গোলাপি শাড়ি পরা মেয়েটা এসে তাকে ঘরে নিয়ে যায়। বিছানায় বসে ফ্যান ছেড়ে দিয়ে জিজ্ঞেস করে, তোমার নাম কি? নিপা খুব ধীরে বলে, আয়েশা আক্তার নিপা। মেয়েটি নিপাকে আবার বলে, তুমি এখানে আরাম করে বসো, সমস্যা নেই, আমার জ্ঞান ফিরেছে, চিন্তার কিছু নেই, তুমি বসো, আমি আসি। নিপা ভাবে মানুষটার সাথে তো পরিচয় হলো না, সে কি তার ননদ? সে একটু দ্বিধা নিয়ে জিজ্ঞেস করে, আপনি আমার কি হবেন সম্পর্কে? আপনি কি তার বোন? এবার মেয়েটি হাসে, খিলখিলিয়ে হাসে, যেন মজার একটা প্রশ্ন শুনেছে সে। তার হাসি দেখে নিপা ভাবতে থাকে, সম্পর্ক জিজ্ঞেস করাটা ভুল হলো না তো? মেয়েটি হাসতে হাসতেই বলে, তুমি যার স্ত্রী আমিও তারও স্ত্রী, সম্পর্কে বলতে গেলে বলতে হয় তুমি আমার সতীন। এবার নিপার অবাক হওয়ার পালা। নিপার গলা শুকিয়ে আসে, মনে হয় জীবনে কখনো এক ফোঁটা পানি খায়নি সে। এতটা তৃষ্ণা পায় তার, মনে হয় এক কলস পানি এক নিমেষে শেষ করে ফেলতে পারবে। কাতর গলায় নিপা তাকে বলে, একটু পানি খাবো। কখন যে নিপা ঘুমিয়ে পড়েছিল সে জানে না। মাঝরাতে ঘুম ভাঙে হইচই শুনে নিয়ম অনুযায়ী আজ তার বাসর হবার কথা থাকলেও এখন সে একা ঘরে। খানিকটা ভয় আর খানিকটা কৌতূহল নিয়ে দরজার দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যায়। মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে কি হচ্ছে বাইরে। হাবেক তার ঘর থেকে আসি নাই আমি। তোমার অনেক অত্যাচার মাথা নিচু কইরা সহ্য কইরা গেছি খালি পোলাপানের মুখের দিকে তাকাইয়া। আর সেই পোলারে তুমি আরেক দফা বিয়া করাইলা, একবার মুখের কথাও তো কইলা না। তলে তলে এত ঘোট কেমনে পাকাও আমার বুঝে আসে না। তোমার সংসার আর নয়া বৌমা তোমারে মোবারক। আমি ছোট বৌমারে নিয়া কাল সূর্য উঠলেই চলে যাবো। মাথা ঠান্ডা করো, বেশি বার বাইরো না। বান্দি মাইয়া লোক নিয়া কতদিন ঘরে ঘর করব? তোমার পোলা যা করছি বুঝা শুনাই করছি, তোমার মতামতের ধার ধরি না আমি। হ, ধার ধারা লাগবো না, জামুগা আমি। আপনার সংসারের মুখ 7 লাথি। হঠাৎই মারপেটের শব্দ আর কান্নার শব্দ ভেসে আসে। নিপার অস্বস্তি লাগা শুরু হয়। ভেতরে ভেতরে যেন জ্বালা জ্বলে পড়ে যায় সে। নির্ঘাত তার শ্বশুর ধরে ঠ্যাঙাচ্ছে তার শাশুড়িকে, নিজেকে আর আটকে রাখতে পারে না। বের হয়ে শব্দের উৎসের দিকে হাঁটা দেবে এমন সময় একটা পুরুষালী হাত তার পথ আটকে দেয়। গম্ভীর গলায় বলে, বিচ্ছে যাও নয়া বউ। এই মানুষটি নিপার স্বামী, ধর্মমতে যার সাথে বিয়ে হয়েছে নিপার। সত্য গোপন করে যে বিয়ে করেছে নিপাকে, একরাশ ঘৃণা নিয়ে তার চোখের দিকে তাকায় নিপা। একটা মানুষকে খুব ভয়ঙ্কর প্রাণী মনে হয় তাকে। আচ্ছা, ওই গোলাপি শাড়ি পরা মেয়েটি কই? শুধু ওই মেয়েটিকেই যেন আপন মনে হচ্ছে নিপার। চারদিক তাকিয়ে সে একসময় খুঁজে পায় মেয়েটিকে। শ্বশুরের হাত থেকে শাশুড়িকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে মেয়েটা অন্য কোনো ঘরে। রাহেলা বেগমের কান্না থামছে না, কাঁদতে কাঁদতে গলার স্বর ভেঙে গেছে। এখন তিনি তার মরা বাপকে ডেকে ডেকে কাঁদছেন সুর করে। হঠাৎ শুনলে মনে হবে যেন বিয়ের গীত গাইছে কেউ। বিলাপ করে করে বলছেন, ও আমার বাজান গো, কোন পাষাণের ঘরে তুমি আমারে তুইলা দিলা গো। নিজের পোলার বিয়ার খবর বিয়ার পরে জানলাম গো, ও আমার বাজান গো। সুমাইয়ার হাসি পাচ্ছে। একজন বয়স্ক মানুষকে এভাবে কাঁদতে দেখে হাসিটা মোটেও কোনো সভ্য কাজ না। তবে তার শাশুড়িকে সব খুব ভালো করে চেনে। এই যে এত ঝগড়াঝাঁটি কান্নাকাটি সবই সুমাইয়াকে চুপ করে রাখার জন্য।
রাহেলা বেগম নামের এই মানুষটা খুব ভালো অভিনয় জানে, সবচেয়ে ভালো জানে জ্ঞান হারাবার অভিনয়। স্বয়ং ডাক্তারও ধরতে পারবে না এমন। কিন্তু সুমাইয়া টের পায়, প্রমাণও পেয়েছে কয়েকবার। আজকে যখন অজ্ঞান হয়ে যাওয়া শাশুড়ি কানের কাছে মুখটা নিয়ে চুপি চুপি সে বলেছিল, ওরা ডাক্তার আনতে গেছে, লোকমান ডাক্তার। ওনার কিন্তু হাতের আগে সুই চলে। তার 1 মিনিটের মধ্যে উঠে বসেছেন তিনি, আর চোখে এদিক ওদিক চেয়ে খুঁজেছেন লোকমান ডাক্তার এলো কিনা। তারপর থেকে কান্নাকাটি ঝগড়াঝাটি করছেন যাতে সুমাইয়া এসব দেখে চুপ করে থাকে, যেন ভাবে তিনি প্রতিকার খুঁজছেন। সুমাইয়ার নতুন করে কিছু বলার দরকার নেই। স্বীকার না করলেও এটা সত্য, সুমাইয়াকে কিছুটা ভয় পান তিনি। উপরে চোটপাট করলেও এটা বোঝেন যে সুমাইয়া সহজ মেয়ে নয়, তাই এত অভিনয়, তাই এত গল্লাবাজি। ওদিকে সুমাইয়া মনে মনে ভাবছে, বাঁচলাম, এবার অন্তত শান্তির ঘুম ঘুমাবো। কোনো পশুর পাশবিকতা আর আমাকে ছুতে পারবে না, কারো মদ্যপ নোংরা হাত আর আমার শরীরে কিলবিল করবে না। এবার আমি মুক্ত। কিন্তু মুক্তি কি এতটাই সহজ? চৌধুরী বাড়ির ছোট বউয়ের মুক্তি কি এত সহজে মিলবে? রাতের গোলযোগ সকালের আয়োজন কোনো ছাপে রাখে না। রাহেলা বেগম পান খেতে খেতে চেয়ারে বসে মাছগুলো আরও কড়া করে ভাজার নির্দেশ দেন। তাকে দেখে কেউ বলবেন এই মানুষটি গত রাতে কি কি কাণ্ড করেছে। বড় মেয়ে রান্নাঘরে খোঁজ নিতে এলে রাহেলা বেগমই মাথা কাপড় ঠিক করতে করতে বলে, এই দিক নিয়ে আপনি চিন্তা করেন না, মাছ ভাজন আর 1 খোলা, এরপর ভুনার লাইগা ডিম বসাইব। আপনি বাইরে গোস্ত পোলাওয়ের কাছে কাউরে বসান, এদিকে আমি আসি, নিশ্চিন্ত থাকেন। বড় মেয়ে নিশ্চিন্ত হতে পারছেন না। সুমাইয়া নতুন বউ নিয়ে কোনো কিছুই বলছে না, বরং কেমন যেন হাসি খুশি দেখাচ্ছে তাকে। এটি কি তবে ঝড়ের পূর্বাভাস? এদিকে সকাল সকাল আলেয়া চাচির সাথে বেশ একটা তর্কযুদ্ধ হয়ে গেছে রূপার। নিপার প্রভাতে আলেয়া বেগম যাচ্ছেন না, কারণ সবাই চলে গেলে তার বড় যা সুফিয়া বেগমকে দেখে রাখার জন্য আপন কেউ থাকবে না, তাই তিনি যাবেন না। বেশ ভালো কথা, না যাক। সমস্যাটা হলো তিনি যাবেন না জন্য রূপাকেও তিনি পাঠাবেন না। ভাবিরা তো যাচ্ছে, রূপা তো তাদের সাথে যেতে পারত। কিন্তু চাচির এক কথা, একলা ছাড়মু না, শিয়ান মাইয়া এতগুলো লোক যাচ্ছে, তাহলে সে একলা হয় কিভাবে? রূপা কত কিছু ভেবে রেখেছে। নিপা আপা শ্বশুরবাড়িটা কেমন এটা জানার জন্য ভেতরটা অস্থির হয়ে আছে। শুনেছি আশেপাশে 10 গ্রামের মধ্যে সবচেয়ে বড় বাড়ি তাদের। বাড়ির সামনে নাকি একটা ফোয়ারা আছে। ফোয়ারা জিনিসটা কি কে জানে? সে যে কত স্বাদ করে আছে ফোয়ারা দেখবে, সে কথা কি আলিয়া চাচি বোঝে না? আসলে সবই বোঝে, ইচ্ছা করে তাকে যন্ত্রণা দেয়। রূপার 2 চোখ জলে ভরে যায়। ও বাড়ি ঝাঁপার আগে মানিক চাচা একবার আলিয়া বেগমকে বলেছিলেন, বউ যাইতে দেয় না, রূপারে আমি দেখে রাখুম, ওর হাত ধরে রাখুম। জবাবে আলিয়া বেগম এমন তীক্ষ্ণ দৃষ্টির স্বামীর দিকে তাকিয়েছে যে মানিক মেয়ে তার কথা বলার সাহসই পায়নি। বিবাদহীন জীবন তার পছন্দ, বউয়ের সাথে বিবাদে যান না তিনি কখনোই। দুপুরবেলা আলিয়া চাচি রূপাকে খেতে ডাকলেন, যেন কিছুই হয়নি এমন ভাবে, অথচ সকালেই বলেছেন, বেশাস্তা লবলবি একলা একলা যাইতে চায়, সাহস কত বড়! এমন বেহায়া মাইয়া জীবনে দেখি নাই। আমার গলায় আল্লাহ এই বিষের মালা ঝুলাইয়া দিছে, জীবনটা শেষ করে দিল আমার। আর একবার যাইতে চাইলে এই ঘরের বাঁশ খুইল্লা তোর পিঠে ভাঙমু, লবলবি কুনহানকার। মনে হচ্ছে সকালে বলা গালিগুলো এখন সব ভুলে গেছেন আলিয়া বেগম। কিন্তু রূপা কিছুই ভোলেনি। রাগ করে সে বসে থাকলো বারান্দায়। আজ তার বাসি বিয়ে খাবার কথা, সেটাই যখন হলো না, দরকার নেই আর খাবার। আলিয়া বেগম ভাত নিয়ে রূপার কাছে এসে বসলেন। রূপার উস্কো খুস্কো চুলে হাত দিয়ে বললেন, খালি বকাবকি করি সেইটাই দেখলি? তোরে নিয়ে আমি সারাক্ষণ চিন্তার মধ্যে থাকি, এটা দেখলি না? মারে, তুই বড় হইতাছস, এখনো বাচ্চাদের মতো ব্যবহার করলে হইব? নিজের কোনো যত্ন নেস না, সুযোগ পাইলেই বাড়ির বাইরে যাস। আমার ভয় করে। আমারে নিয়ে কারো চিন্তা করণের দরকার নাই। তুই আমার দায়িত্ব, ছোটকাল থেকে তোরে আমি পালতেছি, আমি চিন্তা না করলে কে করব? রাগ করিস না, খাইয়া ল। সকালেও খাস নাই, তোরে খাবার দিয়া তোর বড় চাচিরে খাওয়ামো। বৈশা থাকনের কপাল কি আমার আছে? আমি কি ছোট বাচ্চা যে হারায় যামু? কেন আমারে বাইন্দা রাহো চাচি? মাইয়া মানুষ যেদিন জন্মায় থেকে সেই দিন মরে, এর মধ্যে একটা দিনও নিরাপদ নয়। বাইরে শকুন, ঘরে শকুন, সবার নজর খালি মাইয়া মানুষের শৈলে। এই শৈলে যখন জোয়ার আসে তখন আলোর দিকে ছুইটা আসা পোকার মতো কিলবিলাইয়া পুরুষ মানুষ আসে তার দিকে, ঝুকঝুক করে। কখন শোন রূপা,
সব কথা তোরে কইতে পারুম না আমি, খালি এইটা যাই না রাখ, আমি তো সত্তর না, ভাইতে রাখা গেলাম, খাইস বড় ভাবিরে খাওয়ামো, খাইয়া লইস, অন্যের উপর রাগ করন ভালা না। রূপে আলা চাচি সব কথা বোঝে না, তারপরে যতটুকু বোঝে ওর মনে হয় হয়তো চাচি ঠিক কথাই বলেছে। এই তো দুদিন আগেও দুপুরে চাচির চোখে ফাঁকি দিয়ে দোকানে হজমি কিনতে গিয়েছিল, যখন দোকানদার চাচা তার হাত টেনে ধরেছিল, এত খিনখিন করে উঠেছিল সে সময় তার শরীরটা। লজ্জায় ঘৃণায় হজমির দাম দোকানদারের মুখে ছুড়ে দিয়ে দৌড়ে এসেছিল সে। সব না বুঝলো কিছু তো সে বোঝে। হঠাৎ করেই একদম পরিচিত মানুষগুলো তার দিকে অপরিচিতের মতো করে তাকায়। সেই লোভী চোখগুলোর কথা কি কাউকে বলতে পারে না। এমনকি বড় চাচার বাড়ির কাজের ছেলে রতন তাকে দেখলেই নোংরা একটা হাসি দেয়, একা পেলে পথ আটকে দাঁড়ায়, ধমক দিলেও সেই নোংরা হাসি। রূপার গা ঘিনঘিন করে ওঠে। চাচি একবারও ভুলে বলেননি। এই প্রথমবার রূপার মনে হয় চাচি মানুষটা খুব খারাপ না। ভাতের প্লেট কাছে টেনে নেয় রূপা। দূর থেকে বড় যাকে খাওয়াতে খাওয়াতে সেই দৃশ্য দেখেন আলেয়া বেগম। একটা দীর্ঘশ্বাস গোপন করে ভাবেন এবার তাও খেতে হবে। সকাল থেকে তিনিও খাননি। জোহরা আর লাকি খুবই অবাক হয়ে দেখলো একটা মেয়ে নিপাকে সাজিয়ে দিচ্ছে। একটু আগেই তারা জেনেছে এই মেয়েটা নিপার সতীন। সতীন কেন সতীনের সাথে এমন হেসে কথা বলবে? সতীনের উপর বিয়ে হয়েছে শোনার পর থেকে তারা দুজনে মন খারাপ করেছিল। এখন এই পরিস্থিতি দেখে মন খারাপ করবে না, অবাক হবে, এটাই বড় প্রশ্ন। নিপাকে দেখে মনে হচ্ছে ভাবলেশহীন একটা প্রাণী, যার দেহে হৃৎপিণ্ড হয়তো ধকধক করছে, কিন্তু তারপরও দেহ নিঃসার। চোখে অশ্রু নেই, কিন্তু দীপ্তিও নেই। সুমাইয়া মেয়েটাকে ভালো লাগছে তার, আর কাউকে ভালো লাগছে না। স্বামী মানুষটাকে সবচেয়ে অসহ্য লাগছে। সুমাইয়া তার সাথে এমনভাবে মিশছে মনে হচ্ছে যেন রূপা। এতটুকু সময় বেশ বোঝা যাচ্ছে মেয়েটার মনটা সরল। সুমাইয়া বকবক করলেও নিপা ছিল নিশ্চুপ শ্রোতা। খাবারে ব্যাচ পড়া শুরু হয়েছে শুনে সবাই যখন ঘর খালি করে চলে গেল, তখন নিপা প্রথম কথাটা বলল। সুমাইয়ের হাত ধরে বলল, বুবু, আল্লাহর কসম, আমি জানতাম না তার আগের বউ আছে। জানলে আমি তার জান দিতাম, তবু কবুল কইতাম না। আরে পাগল করে কি, আমি জানি রে বোন, কাউরে চেনা বাকি নাই আমার। আজ তো আমার বাপের বাড়ির লোকেরা আমারে নিয়ে যাইব, আমি আর ফেরত আসুম না বুবু। কারো সংসার ভাঙ্গা নিজের সংসার আমি সাজাইতে পারুম না। সংসার তা তুমি না আইতে চাইলে যে সেইখানে তারা তোমারে নিয়ে রাখবে, তার নিশ্চয়তা কি বোন? যাও ঘুরা আসো। তারা রাখতে রাজি হইলে অবশ্যই থাকবা। অবশ্য তারা সব জানলে পরে রাজি হইব। আমার আব্বা আমারে খুব ভালোবাসে, সেও আমার মতো কিছুই জানতো না। জানলে আমারে এই ঘরে সে কোনোদিনও পাঠাইতো না। আচ্ছা ঠিক আছে, এইবার মুখ বন্ধ, লিপস্টিক লাগাবো, এরপর কাজল দেবো, চোখ পিট পিট করবা না, একদম কইয়া দিলাম। নিপা মুচকি হাসে সুমাইয়ার কথা শুনে। সুমাইয়া একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবে, পাগল মেয়েটা এখনো বুঝিনি, বিয়ের পর বাপ মা সবার আগে পর হয়ে যায়। মেয়ে মানুষ বাপের কাঁধের বোঝা, একবার জেড়ে ফেলার পর সেই বোঝা আর কেউ কাঁধে নিতে চায় না। এদিকে 3টে মাস কিভাবে যেন চলেই গেল। সেই যে ঘুরানি ফিরানিতে বাবার বাড়ি গিয়েছিল নিপা, সেখান থেকে সে বাড়ির সাথে সম্পর্ক শেষ করে এসেছে এ বাড়িতে। এখন মাঝে মাঝে ওই দিনের কথাগুলো খুব মনে পড়ে, প্রতিবার নিজেকে নিজেই বোঝায়। গত 3 মাসে নিপা ভুলে যেতে চেয়েছে তার বাবার বাড়ির স্মৃতি, বাবার স্মৃতি, কিন্তু ঘুরে ফিরে স্মৃতিগুলো যেন নানান রঙের সামনে এসে প্রতিনিয়ত। এই বাড়িতে যে নিপা খুব সুখে আছে তা নয়। স্বামী মানুষটা বিয়ের পর সপ্তাহখানেক বেশ ভালো মানুষই দেখিয়েছে, তারপর থেকে আসল রূপে ফিরতে শুরু করেছে। গভীর রাতে বাড়ি ফিরে কোনোদিন সুমাইয়ার সামনে নিজের পুরুষত্ব জাহির করে। সুমাইয়া ভেবেছিল তার হয়তো মুক্তি মিলবে, কিন্তু মুক্তি তারও মেলেনি। সব কিছুর সাথে লড়াই করলেও স্বামীর সাথে লড়াইটা সুমাইয়ারও করা হয়ে ওঠে না। নিপা শুনেছিল স্বামীর ভাগ কাউকে দেয়া যায় না, সেই কষ্ট অবর্ণনীয়। কিন্তু যেদিন ইরফান নিপার ঘরে থাকে সেদিন স্বস্তিতে ঘুমায় সুমাইয়া, আর সুমাইয়ার ঘরে থাকলে স্বস্তিতে ঘুমায় নিপা। নিপার শাশুড়ি মেজাজ সবসময় করা, বাড়ির চাকর বাকরদের সারাক্ষণ ধমকের উপর রাখা তার একমাত্র কাজ। তবে সুমাইয়ার সামনে একটু যেন চুপই হয়ে যান তিনি। সুমাইয়ার সাথে না পারলেও নিপার ওপর ছড়ি ঠিক মতো ঘোরান। এ বাড়িতে আসার পর তার 2 বার মাসিক হলো। 2 বারই কীভাবে যেন টের পেলেন তিনি। 2 বারই প্রচণ্ড রাগ হলেন, চিৎকার করলেন। তার একটাই কথা, এখনও বাচ্চা পেটে আসছে না কেন? আবার দিন ঘনিয়ে আসছে, সে কথা মনে পড়লে নিপার বুক ধকধক করে। আবারও সেই অশান্তি। এ বাড়িতে যেন তাকে আনা হয়েছে শুধুমাত্র সন্তান জন্ম দেবার জন্য। নিজেকে বড্ড অসহায় লাগে ওর, কিন্তু পালিয়ে যাওয়ারও জায়গা নেই।
একটা যাওয়া জায়গা ছিল সে নিজেই সেখানে যাবার পথ বন্ধ করে দিয়ে এসেছে সে। এরা যা করছে সহ্য করতে কষ্ট হয়, কিন্তু তার বাবা যা করেছে তা বুকে একসাথে লক্ষ্য ছুরি বাঁধার মতো কষ্ট। পর যখন আঘাত দেয় সে আঘাত তবু সহ্য হয়, আপনের দেয়া আঘাত সহ্য সীমার বাইরে। সে আঘাতের হৃদয়টা এমনভাবে ছিন্ন ভিন্ন হয়ে যায় যে তা আর জোড়া লাগে না। একটা দীর্ঘশ্বাস ফেলে নিপা আবার কাজে মন দেয়। দীর্ঘশ্বাসটায় এখনো নিপার আপনা আছে, এটা এখনো তাকে ছেড়ে যায়নি। রতনের বড্ড বার বেড়েছে, এত বড় সাহস ওর হয় কি করে? দুপুরবেলা বাড়ির পেছনের আম গাছে টাঙানো দোলনায় বসেছিল রূপা। এমন সময় রতন এসে ওর হাত চেপে ধরে বলে, তোমারে আমি ভালোবাসি, তোমারে আমি বিয়া করব। বিয়ার পর তোমারে এমন সোহাগ করব যে দুনিয়াদারি ভুলিয়া যাবে তুমি। কথাগুলো বলে অশ্লীল ভঙ্গিতে হাসে। রতনের সাহস দেখে রাগে গা কাঁপছিল রূপার। এক ধাক্কা দিয়ে রতনকে ফেলে দিয়ে বাড়ির ভেতর দৌড়ে ঢুকতে ঢুকতে এসে শুনতে পায় পেছন থেকে রতন খ্যাক খ্যাক করে হাসছে আর বলছে, মাইয়া মানুষের এত দেমাগ ভালো না, একবার খালি সুযোগ পাই দেমাগ এমন ছুটাবো যে রতন হয় না ছাড়া গতি থাকবে না। চাচা চাচি লইয়া আমার পায়ে ধরিয়া বৈশা থাকবে, শুনিয়া রাখো। বেশ কিছুদিন থেকে নানাভাবে রূপাকে উত্ত্যক্ত করছে সে, কিন্তু গত কয়েকদিন হলো সেটা চরম মাত্রায় বেড়েছে। রূপার তো মনে হয় রতন সারাক্ষণ তার পেছন পেছনই থাকে। যখন তাকে একা পায়ে শুরু করে বিরক্ত করা, অসহ্য লাগে, নিজের উপরও রাগ হয়। একবার ভাবে চাচিকে সব বলবে, আবার ভাবে চাচি জানতে পারলে তাকে ঘরে বন্দি করে ফেলবে। উঠানে একটা বড় লিচু গাছ, গত বছর লিচু গাছের গোড়াটা শান বাঁধানো হয়েছে। দুপুরবেলা এই শানের উপর শুয়ে থাকতে খুব ভালো লাগে রূপার। আর এখানে বসে হাঁপাচ্ছে সে। মাথার ভেতর শুধু একটাই চিন্তা, কি করলে এই আজাব থেকে মুক্তি মিলবে। নয়ন অনেকক্ষণ থেকে দেখছিল রূপা গাছতলে বসে হাঁপাচ্ছে। একটু আগে দৌড়ে এসে এখানে বসেছে। ও কি কোনো কিছুতে ভয় পেয়েছে? দুদিন হলো বাড়িতে এসেছে নয়ন, এবার এসেছে অনির্দিষ্টকালের ছুটিতে। কলেজে 2 রাজনৈতিক দলের ছেলেপেলেদের মারামারিতে একজন খুন হয়েছে। কলেজ তাই বন্ধ অনির্দিষ্টকালের জন্য। বাড়িতে থাকতে বেশ একটা ভালো লাগে না নয়নের। গ্রাম কেমন যেন বদ্ধ লাগে তার, শহরই বরং খোলামেলা। বাড়িতে থাকলে মায়ের বাড়তি আদর, সেই আদরে অভক্তি তার, বরং মায়ের ওপর তার অনেক রাগও জমানো। আগে যখন সবাই একসাথে থাকতো তখন খুব ভালো লাগতো। বড় চাচি পাগল হলেও সবসময় নয়নকে আলাদা ভালোবেসেছে। তার অবশ্য কারণও আছে। যে বয়সে ছেলেটা বল নিয়ে বাইরে খেলা শুরু করে সেই বয়সে নয়ন বড় চাচির জানালার পাশে বসা শুরু করেছিল। চাচির সাথেই ছিল তার যত খেলা। ও জানালার নিচে বসে আস্তে করে বলতো, তো কি? সাথে সাথেই চাচি জানালায় এসে বলতো, যা। এই এক খেলায় চলতো ঘন্টার পর ঘন্টা। দুজনের একজনও ক্লান্ত হতো না। আশেপাশে মানুষগুলোর দৃশ্য বেশি দিন সহ্য হলো না। একটা পাগলকে সবাই ঘৃণা করবে, ভয় পাবে, এটা যেন সত্য। কেউ তাকে ভালোবাসবে কেন? আশেপাশে মানুষগুলো আলেয়া বেগমের কানে কুমন্ত্রণা দেয়া শুরু করলো। পাগলের খপ্পরে পড়ে তার ছেলের কি কি ক্ষতি হতে পারে তা শুনতে শুনতে একসময় বিদ্রোহ করে বসলেন। স্বামীকে রাজি করালেন সংসার ভাগ করতে। নয়ন খুব কেঁদেছিল, কিন্তু তার কান্না সেদিন কেউ দেখেনি। মায়ের উপর রাগ করে বড় চাচা বললেন, আলাদা সংসার পাতো। সেই থেকে নয়নের মন উঠে গেল গ্রামের ওপর থেকে। রূপা এখন কাঁদছে। সমস্যা তো কিছু একটা হয়েছেই। নয়নের খুব ইচ্ছা করছে মেয়েটার পাশে গিয়ে বসতে, কিন্তু সব ইচ্ছে দাম দিতে হয় না। নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় নয়ন। কাঁদুক রূপা, শান্ত হোক, তারপর না হয় জানা যাবে। রুমে নিজের বিছানায় শুয়েও অস্থির লাগতে থাকে নয়নের। গ্রামে তার কোনো বন্ধু বান্ধব নেই। কিছু বন্ধু থাকলেও হয়তো আড্ডা দেওয়া যেত। আগে নিপা আপা থাকতে তবু মাঝে মধ্যে তার সাথে গল্প করা গেছে। এখন তো আর সেই মানুষটাও নেই। আচ্ছা, একবার নিপা আপার শ্বশুরবাড়ি গেলে কেমন হয়? আর মনে ভাবে নয়ন, গ্রামে তার বন্ধু হবেই বা কিভাবে? সেই ক্লাস 1 থেকে সে গ্রামের বাইরে। শহরে মামার সাথে ম্যাচে থেকেছে সেই ছোট্ট নয়ন, পড়েছে সেখানকার স্কুলে। তারপর নয়ন যখন ক্লাস 5-এ উঠলো তখন মামা অন্য শহরে বদলি হয়ে গেল, আর নয়নের হোস্টেল জীবন শুরু হলো। ছুটি কাটাতে যা গ্রামে আসা। তখনও আবার আলেয়া বেগম তাকে বেশি বাইরে যেতে দিতেন না। গ্রামের ছেলেদের সাথে মিশলে তার ছেলে খারাপ হয়ে যেতে পারে, এই ছিল তার ভয়। গ্রামের কথা ভেবে হাসি পায় নয়নের। কি অদ্ভুত চিন্তা ভাবনা! গ্রামের ছেলেদের সাথে মিশলে খারাপ হয়ে যাবে? শহরের ছেলেরা কি দুধে ধোয়া তুলসী পাতা? এরা যে আরও কত কিছু করে তা তিনি চিন্তায় আনতে পারবেন না। হোস্টেলে চুরি থেকে শুরু করে মদ গাঁজা খাওয়া সবই চলে। নয়ন এসব কখনো করে না। তার কখনো ইচ্ছা হয়নি সিগারেট একটা টান দিয়ে দেখতে, অথচ তার বন্ধুরা সবাই সিগারেট খায়। সঙ্গদোষে সবসময় লোহা ভাসে না,
খারাপ ছেলের সাথে মেশা মানেই নিজ খারাপ হয়ে যাবে এমন কখনো নয়। আলেয়া বেগম সবসময় নয়নকে বলতেন ক্লাসের প্রথম দিকে ছাত্রদের সাথে মিশতে, বন্ধুত্ব করতে, এতে রেজাল্ট ভালো হবে। নয়ন সবসময় ভালো রেজাল্ট করেছে, কিন্তু ওর বন্ধুরা প্রায় সবাই টেনে টুনে পাশ তোলে। মায়ের প্রতি বিদ্বেষ থেকে হয়তো এসব করেছে সে, হয়তো নিজেকে বোঝাতে চেয়েছে। মায়ের বলা কথা মানেই অটল, সত্য নয়। বিকেল নেমে এসেছে, গরমটা এতক্ষণে কিছুটা কম মনে হচ্ছে। এত বেশি গরম পড়েছে এবার, মাথার উপরে ঘোরা ফ্যানের বাতাসেও শরীর ঠান্ডা হয় না। নয়ন বের হয়, পুকুর পাড়ে গিয়ে একটু বসবে। বের হয়ে অবাক হয়ে দেখে রূপা তখন ওই লিচু গাছের তলায় গুটিসুটি হয়ে বসে আছে। রূপা তো এতক্ষণ এক জায়গায় বসে থাকার মেয়ে নয়। পুকুর পাড়ে যাবার প্ল্যান বাদ দিয়ে রূপার কাছে গিয়ে বসে নয়ন। কিরে ভ্যানদাই, মাইরা বইসা আছিস কেন? মায়ে বকছে? না ভাইজান। তাইলে কি হইছে? দুপুর থেকে দেখতাছি এইখানে গ্যাট হইয়া বইসা আছিস, সমস্যা কি? কোনো সমস্যা নাই ভাইজান। শোন, তোর যদি কইতে ইচ্ছা না করে তাইলে কইস না। হুদা মুদা মিশা কথা কইস না তো, অসহ্য লাগে। রূপা চুপ করে বসে থাকে। কি বলবে সে? নয়ন ভাইকে বললে সে যদি আবার তাকেই খারাপ ভাবে, যদি ভাবে দোষ তারই, যদি আলিয়া চাচিকে বলে দেয়, না, কিছু না বলাই ভালো হবে। নিপা আপার বাড়ি যামো ভাবতাছি, যাবি আমার লগে? চাচি যাইতে দিব না। তুই যাবি কি না ক? কে যাইতে দিব আর কে দিব না সেইটা কি তোরে জিগাইছি আমি? যাবি? নিপা আপার লাগিয়া মনটা পোড়ায় ভাইজান। সতীনের ঘরে কেমন যে আছে, কতই কানলো। বড় চাচার পাও ধইরা কইল ওই বাড়িতে যাইব না। আপনি তো তখন আসিলেন না। না থাকলেও সবই জানি, অনুমান করতে পারি। বাপ মা জায়গা দেয় না বইলাই মায়া মানুষ পরের বাড়ির লাথি ঝাঁটা খায়। যদি পরের বাড়ির মানুষ বুঝতো মানুষটারে কষ্ট দিলে সে সহ্য না করে চলে যাইব, তাইলে এত সাহস পাইতো না রে। তারা জানেই ফিরা গেলেও বাপ মায় ঠিক তাড়াইয়া দিব। ফিরতে হইবই এই শ্বশুরবাড়ি। যে পাখির উড়ার ক্ষমতা নাই তার আবার কিসের যতন? এত কঠিন কথা বুঝি না ভাইজান, তাই এতটুকু বুঝি মাইয়া মানুষের আসলে কোনো আপন ঠিকানা নাই। ঠিকানা গইরা নিতে চাইলে আছে। আমগো কলেজের প্রিন্সিপালও মাইয়া লোক, স্বামী নাই, সন্তান নাই, কিন্তু নিজের একখান বাড়ি আছে। এত দাপট তার, একটা চিকুর দিলে স্যারেরাও প্যান্টে মুইতা দেয় এমন। নয়নের কথা শুনে হাসি দেয় রূপা। এখন তার মন কিছুটা হালকা লাগছে। সুফিয়া বেগমের আজ শরীরটা খারাপ করেছে। এদিকে লাকি ঘরের কাজ সামলে আর পারছিল না, তাই ডেকে নিয়ে গেছিল আলেয়া বেগমকে। ফিরে এসে দেখলেন নয়ন আর রূপা গল্প করে হাসছে। অন্যদিন হলে ভীষণ রাগ করতেন, প্রকাশ না করলেও রাগ তো করতেনই, কিন্তু আজ তার মন ভীষণ খারাপ। বাড়িতে ঢুকে নয়নের কাছে গিয়ে বললেন, বাবা, তোর বড় চাচির মনে হয় শেষ সময় চইলাইছে, লক্ষণ ভালো ঠেকতাছে না। তুই একটু নিপারে আনতে যা বাজান। রাগ করুক আর যাই করুক, মায়ের শেষ সময় না থাকলে পরে মাইয়াটাই বেশি কষ্ট পাইব। ডাক্তার আনছে? আমি আগে না হয় ডাক্তার নিয়ে আসি। বড় ভাইজান রে না হয় কও নিপা আপারে আনুক। নাদের ডাক্তার আনতেই গেছে, আর তুই গেলে নিপারে আনতে পারবি বুঝাইয়া সুজাইয়া। মাইয়াটা কসম খাইয়া গেছে এই বাড়িতে আর পাও দিব না। জিদ্দি মাইয়ার জিদ কেউ ভাঙাইতে পারবো না। তুই গেলি যদি আসে। আইসা, বড় চাচিরে একটু দেখা যাই মা। শোন, রূপারেও লগে নে, ওর সাথেও তো খুব ভাব আসিল। তোরা দুইজনে বুঝাইয়া শোনাইয়া মায়াডারে আন, আর মনে হয় বেশিক্ষণ নাই। হু হু করে শব্দ করে কেঁদে ওঠেন আলেয়া বেগম। ভেতরে কান্না চাপা রেখেছেন অনেকক্ষণ ধরে, আর পারলেন না নিজেকে আটকাতে। বিছানার উপর শীতল পাটি বেছানো, সে পাটির উপরে শুয়ে আছেন সুফিয়া বেগম, নয়নের বড় চাচি। হাড্ডিসার দেহ, মনে হচ্ছে বিছানার সাথে মিশে আছে। নয়ন যেদিন এলো শহরের থেকে সেদিনও তো সুস্থই ছিল, হঠাৎ করে এমনভাবে অসুস্থ হলেন কেন কে জানে। বড় চাচির মুখের দিকে তাকানোই যাচ্ছে না, কেমন যেন প্রাণহীন চোখ। নয়ন গিয়ে তার পাশে বসে। পাশ থেকে লাকি বলে, কথা কও নয়ন, দেখো তো জবাব দেয় কিনা। কাউরেই চিনতেছে না, তোমার ভাইজানরেও চিনতেছে না। চাচি চাচি আমারে চিনছেন? নয়ন বড় চাচির গালে হাত দিয়ে বলে, চাচি চাচি আমারে চিনছেন? সুফিয়া বেগম তার প্রাণহীন ঠোঁটে হাসি ফোটাবার ব্যর্থ চেষ্টা করে বলে, আব্বা। নয়ন সুফিয়া বেগমকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে, তারপর এক ছুটে ঘর থেকে বের হয়ে যায়। রূপাকে সাথে নিয়ে রওনা দেয় নিপার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। নিয়তি কত অদ্ভুত জিনিস। একটু আগে তার নিপার শ্বশুর বাড়িতে একসাথে যাওয়ার প্ল্যান করেছিল, তারা একসাথেই যাচ্ছে।
কিন্তু পুরো ঘটনা বদলে গেছে। তারা বোনকে দেখতে নয়, বোনকে আনতে যাচ্ছে, যে বোনটা আর বাবার বাড়িতে পা দিবে না বলে কসম করে গিয়েছিল। বসার ঘরটা বেশ বড়। রূপা এত বড় বাড়ি দেখেনি আগে কখনো। নিজেকে সংযত করে রাখার চেষ্টা করতে করতে সে বাড়ির চারপাশটা অবাক হয়ে দেখছে। বসা ঘরের সোফায় বসে আছে রূপা, নয়ন। বেশ অনেকক্ষণই হলো বসে আছে, এখনো নিপার সাথে দেখা হয়নি। এর মধ্যে একজন চাকর গোছের মানুষ এসে নাস্তা দিয়ে গেছে। নয়নের অস্থির লাগছে। অপেক্ষা প্রতিটা সেকেন্ড যেন মনে হচ্ছে শত শত বছর। আচ্ছা, কেউ কি নিপাকে খবর দেয়নি যে তারা আসছে? নিপা খবর পেয়ে গেছিল সাথে সাথে, কিন্তু তার শাশুড়ি তাকে আটকে রেখেছে। বাপের বাড়ি থেকে মানুষ আসলে সাথে সাথে তাদের সামনে ঝাঁপিয়ে পড়া কোনো কাজের কথা না। তাছাড়া বড় মেয়ে সাহেবও বাড়ি নেই। ওনার অনুপস্থিতিতে এমন কিছুই করতে চান না রাহেলা বেগম যাতে তিনি অসন্তুষ্ট হন। সুমাইয়া শাশুড়ি ঘরে ঢুকে নিপার দিকে তাকিয়ে বলল, তোমার বাপের বাড়ি থেকে লোকজন আসছে, তুমি এখনো যাও নাই যে? নিপা মাথা নিচু করে থাকে। কেন জবাব দেয় না? কোনো জবাব দেয় না। জবাব দেয় তার শাশুড়ি। তোমার শ্বশুর তো নাই বাড়িতে, হ্যার অনুমতি ছাড়া বউরে কারো সামনে কেমনে পাঠাই? আজব কথাবার্তা। আপনার মা বাপের বাড়ির মানুষের সাথে দেখা করার জন্য অন্য কারো অনুমতি লাগবে? বাচ্চা বাচ্চা দুইটা পোলাপান আসছে, মুখ দেখাই বোঝা যাইতেছে কোনো খারাপ খবর আনছে, আর আপনি মায়েরারে আটকাই রাখছেন কেন? মা, নিপা, অক্ষণ উঠো, তুমি যাও গিয়া মেহমানের লগে দেখা করো, দেখি তোমারে কেডা আটকায়। নিপা এক পলকে শাশুড়ির দিকে তাকায়। রাহেলা বেগম কিছু শোনেননি এমন একটা ভঙ্গিতে পান সাজাচ্ছেন। মুখ দেখে মনে হচ্ছে আহ্লাদে শান্ত একটা মেয়ে, অথচ খানিক আগে তার চোখ দুটো থেকে আগুন ঝরছিল। এই মানুষটা গিরগিটির চেয়েও দ্রুত রং পাল্টায়। সে আর অপেক্ষা করে না, ছুটে গিয়ে দাঁড়ায় ভাই বোনের সামনে। রূপার নয়নকে জড়িয়ে ধরে খানিকক্ষণ কাঁদে সে। কেন কাঁদছে কে জানে। অনেকদিন পর বাপের বাড়ির মানুষকে দেখলে বুকের মধ্যে অযথাই মোচড় দিয়ে ওঠে, চোখে জল জমে। হয়তোবা এক লোকমায় মনে পড়ে যায় ফেলে আসা শৈশব, হয়তো মুহূর্তের ব্যবধানে মনে পড়ে যায় শিকড় উপড়ে ফেলা যন্ত্রণা। নিপাকে শান্ত করে তাকে পাশে বসায় নয়ন, তারপর মাথা নিচু করে বলে, বড় চাচি খুব অসুস্থ আপা, তোমারে নিতে আসছি, হাতে বেশি সময় নাই, তাড়াতাড়ি রওনা না দিলে শেষ দেখা দেখতে পারবা না। হঠাৎ যেন কখন সময় এসে পাশে দাঁড়িয়েছে কেউ খেয়ালই করেনি। ওর বিড়বিড় শুনে তার দিকে তাকায় ওরা। শূন্য হতেই শুরু, আবার শূন্য গিয়ে শেষ, মধ্যখানে মস্ত সময়, জীবন নিরুদ্দেশ। সুমাইয়া মাঝে মাঝে এমন লাইন বিড়বিড় করে বলে। উদ্ভ্রান্তের মতো এক দৃষ্টিতে তাকিয়ে থেকে কবিতা আওড়ায়। মুহূর্তে দীর্ঘশ্বাসের সাথে নিজেকে সামলে নিয়ে সুমাইয়া নিবাককে বলে, তাড়াতাড়ি রওনা দাও, ব্যাগের মধ্যে দুইখানা কাপড় নিয়ে যাও, দেরি করো না। বাবা বাড়ি নাই, মা যদি অনুমতি না দেয়? এই এত ম্যামানাকামি করো না তো। এই মায়ের চিন্তা ছেড়ে যে মা মৃত্যুসজ্জা তার কাছে যাও। উনিও বাড়ি নাই? নিপা, আর একটা কথাও তুমি কইবা না। শুয়োরের পালের মধ্যে থেকে কখন তুমি মানব রূপ বিসর্জন দিতেছ? সুমাইয়া নিপাকে বলে। নিপা মাথা নিচু করে নিঃশব্দে কাঁদে। সুমাইয়া বুঝে সে বেশি উত্তেজিত হয়ে গেছে। নিজেকে সামনে নিপার মাথায় হাত দিয়ে বলে, তুমি তোমার ওই ভাই বোনের লগে যাও বোন, এদিকে আমি আছি তো, আমারে বিশ্বাস পাও না? এ বাড়িতে নিপার একমাত্র বিশ্বাসের জায়গাই হলো সুমাইয়া। সে আর কথা বাড়ায় না, দ্রুত প্রয়োজনীয় জিনিস সাথে নিয়ে ভাই বোনের সাথে চলে যায় নিজের বাড়ির উদ্দেশ্যে। না, নিজের বাড়ি নয়, কথাটা হবে বাপের বাড়ির উদ্দেশ্যে। কবুল বলার পরপরই নিজের বাড়িটা বাপের বাড়ি হয়ে গিয়েছিল এক রহমায়। পর তো পর নিজের জন্মদাতা পিতাও সত্য গোপন করে তাকে বিয়ে দিয়েছিল। সব কিছু জানার পরও তাকে বাধ্য করেছে শ্বশুর বাড়ি ফিরে যেতে। বলেছে, লাল কাপড় পইরা ওই বাড়িতে ঢুকছো, সাদা কাপড় পইরা ওই বাড়ি থেকে বাইর হইবি। নিপার কান্না, অনুনয়, বিনয় কিচ্ছু ছুতে পারেনি তাকে। সেই বাড়িতে নিপা আবার যাচ্ছে। ওর পা থেমে যায়। না, ওই বাড়িতেই আর যাবে না সে। যারা ওকে সম্মানের ভয়ে মদ্যপ স্বামীর সাথে ঘর করতে পাঠিয়েছে জোর করে, তাদের সাথে কোনো সম্পর্কই নেই তার। আপা থামলা যে, চলো ভ্যানে উঠো। আমি যাবো না নয়ন, তোরা ফেরত যা। যাবা না মানে? বড় চাচিরে শেষ দেখা দেখবা না? না, আমি তাগর কেউ না, তারাও আমার কেউ না। রোজ দিন তো শত শত মানুষ মরতেছে, আমার তো তাতে কিছু যায় আসে না, কারণ তারা আমার কেউ না। তোর বড় চাচিও তেমনি আমার কেউই না, কেউ না, কেউ না। আমি নিজেই নিজের আপনজন, আমার আর কেউ নাই। তোরাও আর আসিস না এই বাড়ি, মনে করিস তোর আপা মইরা গেছে। নয়ন শক্ত করে জড়িয়ে ধরে নিপাকে। নিপা শব্দ করে কেঁদে ওঠে ভাইয়ের বুকে মাথা রেখে। আপা, আমি জানি
তারা তোমার লগে ক্ষমার অযোগ্য অন্যায় করছে, কিন্তু বড় চাচি শিশুর মতো নিষ্পাপ মানুষ, তার মতো পরিষ্কির মনের মানুষ আমি দেখি নাই। তুমিও দেখো নাই। সেই পবিত্র মানুষটারে দেখতে যাইতেছো আপা, কারো বাড়ি যাইতেছো না। তুমি চলো, তোমারে যাইতেই হইব। শক্ত করে নিপার হাত ধরে নিয়ে নয়ন তাকে ভ্যানে বসায়। পুরোটা পথ রূপার কাঁধে মাথা রেখে নিপা কাঁদে, কিন্তু কেউ কোনো কথা বলে না। আজ একদিনের রূপা অনেক বড় হয়ে গেছে। নিপা আপার সমস্যাগুলোর কাছে তার নিজের সমস্যা তুচ্ছ মনে হচ্ছে। বিয়ে এত জটিল জিনিস। রূপা মনে মনে প্রার্থনা করতে থাকে, হে আল্লাহ, তুমি আমার কোনোদিনও বিয়া দিও না। আমি আলেয়া চাচি চাচা কাউরেই ছাড়তে পারবো না। আর যদি বিয়া দাও মাবুদ, তাইলে আমার বিয়া তুমি নয়ন ভাইয়ের সাথে দিও, তাইলে আর আমার বাড়ি ছাড়া লাগবো না। নিপার পা মা তখনই নিঃশ্বাস নিচ্ছিল, হয়তো মেয়েটাকে শেষবার দেখার জন্য। আজরায়েলের সাথে সমঝোতা চুক্তি করেছিলেন। শিউরে আজরায়েল এসে বসেও আছে। আরেক পাশে এসে বসলো নিপা। মায়ের হাতটা নিজের হাতের মুঠোর মধ্যে নিতে মানুষটা যেন একটুখানি হাসলো। অপর হাতটা খুব কষ্ট করে তুলে নিপার মাথায় দিল, আর হাতটা সাথে সাথেই পড়ে গেল। নিঃশব্দে একজন মানুষের অর্থহীন শব্দযুদ্ধের সমাপ্তি ঘটে গেল। সন্ধে নেমে গেছে, চারিদিকে গাঢ় অন্ধকার জমতে শুরু করেছে। নয়ন এসে দাঁড়িয়ে আছে তার বড় চাচির কবরের পাশে। কবরটা বাঁধাই করা হয়েছিল গত বছর। সেই বাঁধানো কবরের পাশে লাগানো শিউলি গাছ ভর্তি হয়ে গেছে ফুলে। মিষ্টি গন্ধে মাথাটা ঝিমঝিম করছে। বাড়ি আসলেই আগে এখানে এসে বসেন নয়ন। মানুষটা চলে গেছে 3 বছর হয়ে গেল, তবু এখানে এসে বসলে মনে হয় মানুষটাকে অনুভব করা যায়। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হবার পর প্রথম ঘন ঘন বাড়িতে আসতো নয়ন। সময়ের সাথে বাড়ির সাথে আরও দূরত্ব বেড়েছে। 2টো কোচিংয়ে ক্লাস নেয় নয়ন, সাথে আরও 2টা টিউশনি। নিজের ছুটি হলেও স্টুডেন্টদের কারো না কারো পরীক্ষা থাকে, আর আসা হয় না। সে আসে না জন্য মা মন খারাপ করে, রূপা অভিমান করে, কিন্তু বাস্তবতার কাছে সব তুচ্ছ হয়ে যায়। ভাইজান, বাড়ির চলেন, চাচি ডাকে। কিরে তুই এখানে? কিভাবে জানলি আমি এখানে? আমি সবই জানি। রহস্যময় হাসি হাসে রূপা। এই মেয়েটা দ্রুত বড় হয়ে যাচ্ছে। এবছর এসএসসি পরীক্ষা দিল, রেজাল্টের অপেক্ষায় আছে। নয়ন জানে রূপার রেজাল্ট খুব ভালো হবে না। ওর পরীক্ষার আগে যখন বাড়ি এসেছিল অঙ্ক করতে দিয়েছিল, সে একটা অঙ্কও পারেনি। ইংলিশেরও ভয়াবহ অবস্থা। অবশ্য ওর জন্য ওর বাবা মাও দায়ী, কোনো প্রাইভেটেই দেয়নি। নিজে নিজে যতটা পারে তাই পড়েছে মেয়েটা। সেবার রতনের ঘটনার পর আলেয়া বেগম রূপাকে কোনো পুরুষ মানুষের কাছে পাঠানোর কথা স্বপ্নেও ভাবতে পারেন না। সেদিন আলেয়া বেগম সময় মতো না পৌঁছলে রূপার একটা ক্ষতি হয়ে যেত। রতন হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল রূপাকে, ওর মুখে হাত দিয়ে চেপে রেখেছিল। একবার সে হাত ছুটিয়ে শুদ্ধ একটা চিৎকারে দিতে পেরেছিল রূপা, ও চাচি গো, আমারে বাঁচান। আলেয়া বেগমের কানে পৌঁছেছিল সেই চিৎকার। তারপর দৌড়ে এসে রতনকে দেখে হাতের কাছে থাকা আধখানা ইট তুলে ছুঁড়ে মেরেছিল তার দিকে। তারপর ওকে মাটিতে ফেলে এলো পাথারি মেরে চলেছিল পাগলের মতো। বিচার হয়েছিল রতনের। আলেয়া বেগম ঢাল হয়ে দাঁড়িয়ে বিচার বসিয়েছিলেন। বাড়ির কোনো পুরুষই চায়নি বিচার হোক। কাজী মিয়া বলেছিলেন, ওরে বিদায় কইরা দিছি, বিচারের দরকার নাই, মাইয়াডার মান যাইব। আলিয়া বেগম কারো কথা না শুনে দৃঢ় গলায় বলেছিলেন, বিচার হইবই। জেল খেটেছিল রতন। তারপর জেল থেকে বের হয়ে আর গ্রামে আসেনি। তারপর থেকে রূপাকে আরও চোখে চোখে রাখেন তিনি। ভাইজান চলেন, বইসা রইছেন যে? তোর রেজাল্ট দিবে আগামী সপ্তাহে, জানিস? জানি। ফেল টেল করবি না তো? যে অবস্থা দেখে গেছিলাম, পাস করার তো কথা না। ফেল হইলে ফেল হইব। আমার চেহারা ছবি সুন্দর আছে, ফেল হইলেও আমার বিয়া হইব। বিয়া করতে চাস? বিয়া তো করা লাগবই। বাড়ির সকাল বিকাল ঘটক আসে। আচ্ছা, ঘটক আটকাবার ব্যবস্থা করে যাব। কেন, ঘটক না এলে বিয়া হইব কেমনে? বিয়া করা লাগবো না, যা বাড়ির যা, আইতাছি। রূপা হাসে। তার বিয়ে কথা শুনলে নয়ন রেগে যায়। রেগে গেলে ওর কপালে দুপাশের রক ফুলে ওঠে। দেখতে মজা লাগে রূপার। রূপাকে সে নিশ্চয়ই পছন্দ করে, তা না হলে এভাবে রেগে যাবে কেন? এই মানুষটাকে রাগাতে খুব ভালো লাগে। নয়নের সামনে অঙ্ক কষতে বসে ইচ্ছা করে ভুল করতো সে, যাতে আরও বেশি সময় একসাথে থাকা যায়। নয়ন জানে না যে রূপা কী পরিমাণ মেধাবী। কোনো সাহায্য ছাড়াই সে খুব ভালোভাবে নিজের প্রস্তুতি নিয়েছে। পরীক্ষাও খুব ভালো হয়েছে। রেজাল্ট নিয়ে তার কোনো চিন্তা নাই। সেজন্য যে পরীক্ষা দিয়েছে তার মন ঠিক জানে রেজাল্ট কী হবে। আজকাল নয়নের সাথে একদমই কম যোগাযোগ হয় তার।
বাড়ি না আসলে তো আর দেখা সাক্ষাতের সুযোগ মেলে না। নয়ন অবশ্য আগের মতোই আছে উদাসীন, তবে রূপার ব্যাপারে সে সবসময় মনোযোগী, ছোট ছোট বিষয়গুলোর খেয়াল রাখে। একবার শহর থেকে ফেরার সময় সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে আসলো। এই জিনিস তাদের গ্রামে পাওয়া যায় না। রূপা তখন প্রায় মাসখানেক সেই ক্যালকুলেটর মাথার কাছে নিয়ে ঘুমিয়েছে। একদিন স্কুলে রূপার এই অমূল্য সম্পদ চুরি হয়ে গেল। সে এমন কান্না করেছিল যে আলেয়া বেগম নিজের স্বামীকে শহরে পাঠিয়ে আরেকটা ক্যালকুলেটর এনে দিয়েছিল। রূপা কাউকে বলতে পারেনি তার যে জিনিস হারিয়েছে সেটা আর কখনো পূরণ হবার নয়, সেটা ছিল অমূল্য, সেটা ছিল ভালোবাসার উপহার। সব নাম কি বলা যায়? কিছু কথা, কিছু নাম শুধু মনের গহিনে বদ্ধ করে রাখার জন্যই, বাইরে আনার জন্য নয়। নয়ন এখনো কবরের কাছে বসে আছে। এখান থেকে তার উঠতে ইচ্ছা করছে না। রূপার জন্য চিন্তাও হচ্ছে। এই মেয়েটা হাতে পায়ে বড় হচ্ছে ঠিকই, কিন্তু বুদ্ধিশুদ্ধি হচ্ছে না। এত কম বয়সে বিয়ে করলে কী কী পরিণতি হতে পারে সেসব একবারও ভাবছে না। কি সুন্দর কথা, ফেল করে বিয়ে করবে। অথচ লেখাপড়া শেখাটা কত বেশি জরুরি এই গানটাও ওর মধ্যে নাই। না, একবার মেয়েটাকে বোঝাতে হবে। নাদের মিয়া মসজিদ থেকে এশা নামাজ পড়ে ফিরছে। এশার নামাজের পর মায়ের কবরের পাশে দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ দোয়া খায়ের করে সে আজকে অন্ধকারে সে দেখলো কবরের পাশে কিছু একটা বসে আছে। ভীষণ ভয় পেয়ে যায়। ইয়া আল্লাহ বাঁচাও বলে এক দৌড়ে সোজা বাড়ি ভেতর চলে যায়। সে ঘরে বসে হাঁপাতে হাঁপাতে বলে, বউ বউ পানি দাও, পিয়াস লাগছে। লাকি ঘরে ঢুকে দেখে নাদের মিয়া দরদর করে ঘামছে। তার হাতে পানির গ্লাস দিয়ে হাত পাখা দিয়ে বাতাস করতে করতে বলে, কি হয়েছে আপনার? ডরাইছেন? মায়ের কবরের কাছে কেটে জানি বসে আছে বউ। কবরের কাছে কেডা বসে থাকবো? আপনি ভুল দেখছেন। চলেন আমার সাথে, বাতি নিয়ে গিয়া দেখা আসি। না, অত সাহসের দরকার নাই। ভুল দেখলে ভুল দেখছি, একটা পরীক্ষা করতে যাবার দরকার নাই। দরকার আছে, বাড়ির পাশেই কবর। এমন কথা উঠলে বাড়ির টেকা মুশকিল হয়ে যাইব। আর পরীক্ষা না হলে আপনার মনে খসখসানি থাকবো। আপনি রাত বিরাতে ফেরেন, মনের সাহস কইমা যাইব। কিছু থাকলে সে কি আমগুলোইকে বসে আছে? না থাকলে নাই, চলেন। লাকিকে থামানো গেল না। একটা টর্চ লাইট হাতে এসে একা এগোতে থাকলো। অগত্যা নাদের মিয়াকে পিছু পিছু যেতেই হলো। টর্চের আলো একটু দূর থেকেই তারা দেখলো সেই কিছু একটা মানুষটা নয়ন। লাকিকে থামিয়ে দিল নাদের, তারপর বলল, বউ আর যাইয়া কাম নাই। খানিকক্ষণ পর আবার বলল, নয়নের মৃত কইরা মায়েরে আমরা কেউ ভালোবাসতে পারি নাই। আমাদের ভালোবাসার মধ্যে দায় আসে, ওরটা খাঁটি, সোনার চাইতেও খাঁটি। লাকি কথা বাড়ায় না, তার নীরবতা বলে দেয় নাদের মিয়া ভুল বলেননি। আজ রূপার রেজাল্ট দেবে। নয়নের অস্থির লাগছে, কেমন যেন ভয়ও লাগছে। যদি রেজাল্ট খারাপ হয় আর রূপা উল্টাপাল্টা কাজ করে, তবে রূপাকে দেখে মনে হচ্ছে না তার কোনো চিন্তা হচ্ছে। সে দিব্যি একটা শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে। কচু পাতা রঙের শাড়ির সাথে লাল ব্লাউজ পরেছে রূপা, লম্বা চুলের বেনি পিঠের উপর। মেয়েটা অতি রূপবতীদের একজন নিঃসন্দেহে, কিন্তু বুদ্ধিশুদ্ধি এত কম কেন কে জানে। এই যে আজকে তার রেজাল্ট দেবে, একটু তো ভয় করা দরকার। নয়ন ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে ফেলে। টেনশনে তার তৃষ্ণা বাড়ে। পানি খেতে খেতে পেটের মধ্যে কুয়া হয়ে যাচ্ছে, অথচ তার পিপাসা মিটছে না। এ এক অদ্ভুত সমস্যা। ভাইজান দেখেন তো, আমার চোখে কি জানি পড়ছে, চোখের মধ্যে খসখস করতেছে। এদিকে আয়। রূপা নয়নের সামনে হাঁটু গেড়ে বসে, নয়ন জল চৌকিতে বসা। ও চোখের দিকে তাকিয়ে নয়নের হঠাৎ মনে হয় পুরো পৃথিবীটা স্থবির হয়ে গেছে। একটা সদ্য ফোটা পদ্ম যেন বসে আছে নয়নের পায়ের কাছে। এমন অনুভূতি কখনো হয়নি ওর। রূপার কাজল দেয়া চোখ দুটোতে চুমু দিতে ইচ্ছা হচ্ছে খুব। ভেতরটা যেন তিল তিল করে কাঁপছে। চোখে কিছুই ছিল না, তবু খুঁজে ফিরে নয়ন, তারপর ফু দিয়ে দেয়। হঠাৎ রূপার যেন খুব লজ্জা লাগে। এক দৌড়ে পালায় সেই নয়নের সামনে থেকে। আর নয়নের পায়ে যেন কোনো শক্তি নেই, পা দুটো যেন পাথর হয়ে গেছে। ওর খুব ইচ্ছা করছে দৌড়ে গিয়ে রূপাকে ধরে ফেলে, তারপর চুমুতে চুমুতে ভরে দেয় ওর চোখ দুটো। হয়তো তাতেই ও তৃষ্ণা মিটবে। মাথায় দুহাত চেপে শুয়ে পড়ে নয়ন ওই জলচকিতে। মাথার ভেতরে হওয়া অনুভূতিটা বড্ড অজানা। আবেশ কেটে যেতে লজ্জা হতে থাকে নয়নের। এসব কি ভেবেছে সে? রূপা যদি বুঝে ফেলে ব্যাপারটা ভীষণ লজ্জার হবে। রান্নাঘরে ঢুকে হাঁপাচ্ছে রূপা। আলেয়া বেগম পিঠা বানিয়েছিলেন। আজ নাদের মিয়ার নিপার বাড়ি যাবার কথা, তার জন্য পিঠা বানাতে বসেছেন তিনি অসময়ে। 3 বছর হয়ে গেছে মেয়েটাকে দেখেনি। তার মধ্যে তার স্বামী নাদের বেশ কয়েকবারও বাড়ি গিয়েছে, কিন্তু তার যাওয়া হয়নি।
এবার বোধহয় যেতে হবে। মেয়েটার প্রসবের দিন ঘনিয়ে আসছে। আজ নাদের মিয়াকে পাঠাচ্ছেন তিনি অনুমতি প্রার্থনা করতে, তারা যেন নিপাকে ওই বাড়িতে পাঠায়। প্রথম সন্তান মায়ের বাড়িতে হবে, এটাই রীতি। মা না থাক, তিনি তো আছেন, লাকি আছে। আর যদি তারা রাজি না হয়, একদম শেষ সময় তিনি নিজেই যাবেন। পিঠা বানাতে বানাতে দুনিয়ার কথা মনে আসছে তার। তার বিয়ের পর কোনো পিঠাই তিনি বানাতে পারতেন না, সব শিখেছেন বড় জায়ের কাছে। এত পিঠা বানাতে যিনি জানতেন, তার মেয়েকে পিঠা বানিয়ে খাওয়াতে পারলেন না। রূপাকে হাঁপাতে দেখে ভাবনার রেশ কেটে যায় আলেয়া বেগমের। বিরক্তি নিয়ে রূপার দিকে তাকান। মেয়েটা আজকেও শাড়ি পরেছে, সাজগোজও করেছে, ইদানিং ঘন ঘন সাজগোজ করছে। এ বয়সে সাজগোজের দিকে মেয়েদের একটা ঝোঁক আসে। তারপরও সবকিছু নিয়ন্ত্রণে রাখা দরকার। এই রাম, হাঁপাইতাছিস কেন? এমনি দৌড়াইয়া আসছি তাই। দৌড়ঝাঁপ একটু কমা, 2 দিন পর শ্বশুর বাড়ি যাবি। এমন দস্যিপনা ওইখানে করতে মান ইজ্জত আমাগো যাইব। বিয়া করতে আমার বইয়ে গেছে। মুখে মুখে তক্ক করবি না, একখান কথাও মাটিতে ফেলাইতে দেয় না, খালি তক্ক। তা এমন সাজা গোজা শুরু করছিস কেন? ওই সাচ্ছি, খালি শাড়ি খান পরছি। আপনি না কি না দিছেন, পরা হয়নি, ভাবলাম ভাস ভাঙ্গি। আইজ একখান বিশেষ দিন, আইজ পড়ি। বিশেষ দিন? ভুলিয়া গেছেন না, আইজ আমার রেজাল্ট দিব। আলেয়া বেগমের মন খারাপ হয়। তিনি এত বড় কথাটা ভুলে গেছেন। মেয়েটা মেধাবী, স্কুলের সব স্যাররা তার প্রশংসা করে। সেবার রতনের কাণ্ডের পর রূপার পড়ালেখা বন্ধ করে দিতে চেয়েছিলেন তিনি। তখন স্কুলের হেডমাস্টার নিজে এসে অনুরোধ করে আবার স্কুলে নিয়ে গেছেন। ও নাকি স্কুলের গর্ব, কিন্তু যত ভালো রেজাল্টই করে সে তো চুলাই ঠেলতে হবে। গ্রামে তো কলেজও নাই ভালো যে সেখানে ভর্তি করাবে। যাও একটা নাম কাস্তে কলেজ আছে, সারা বছর বন্ধই থাকে। কলেজ আছে, শিক্ষক নাই, বেঞ্চ আছে, ছাত্রছাত্রী নাই। যে ভালো রেজাল্ট কোনো কাজেই লাগবে না, সে ভালো রেজাল্টের দাম কি? একটা দীর্ঘশ্বাস গোপন করে চুলায় পায়েস বসান তিনি। যতই হোক, লাভ থাকুক বা না থাকুক, মেয়েটার রেজাল্ট যদি সত্যি সত্যি ভালো হয় তাহলে মিষ্টিমুক্ত করাতে হবে। মেয়েটা পায়েস খুব ভালোবাসে, কিশমিশ দেয়া পায়েস। ঘরে কিশমিশ নাই। রূপাকে চুলার কাছে বসে আলেয়া বেগম লাকির কাছে যায়। ওর ঘরে থাকলে একটু কিশমিশ আনবেন চেয়ে। রেজাল্ট নেবার জন্য স্কুলে যেতে হয় না রূপাকে। প্রধান শিক্ষক নিজেই মিষ্টির হাড়ি সব বাড়িতে উপস্থিত হন। রূপা A+ পেয়েছে। পুরো গ্রামের মধ্যে আর কেউ এমন রেজাল্ট করেনি। নয় নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আজ যা কিছু হচ্ছে সব কি সত্যি সত্যি হচ্ছে, নাকি সে স্বপ্ন দেখছে? একটু পরে ঘুম ভেঙে যাবে না তো? 8 মাসের বিশাল পেট যথাসম্ভব ঢেকে ঢুকে ভাইয়ের সামনে এসে বসলো নিপা। তার পুরো শরীরে পানি এসেছে। আজকাল হাঁটতে তার খুব কষ্ট হয়। সারাদিন একটা কাজও করতে পারে না ঠিক মতো। এজন্য তার শাশুড়ি খুব রাগ হয় মাঝে মাঝে। নিপার মনে হয় সে এখনও এ বাড়িতে টিকে আছে শুধুমাত্র সুমাইয়ার জন্য। ঢাল হয়ে সামনে না দাঁড়ালে এতদিনে সে ধূলিসাৎ হয়ে যেত। এক কথাতে সম্মতি দিয়ে দিলেন নিপার শাশুড়ি। সারাদিন বিছানায় পড়ে থাকে, একা একা নিজের কাজটাও করতে পারে না। এমন অকর্মা বউ ঘরে পুষে লাভ নেই। এর চেয়েও বাড়িতে যাক, নাতি হলে একবারে বউ নাতি ফেরত আনবে। রাহেলা বেগমদের দৃঢ় বিশ্বাস ছেলেই হবে। এতদিন পর তার ঘরে প্রদীপ আসছে। বিয়ে 3 বছর পর সন্তান আসছে। সেই সন্তান তিনি ছেলে সন্তানই চান। আকার ইঙ্গিতে সে কথা তিনি নিপাকে বারবার বুঝিয়েছেন। ছেলের মায়ের সম্মান আর মেয়ের মায়ের সম্মানের পার্থক্য আছে তা তিনি বেশ গর্ব করে বোঝান। অবশ্য কী পার্থক্য তা নিপা বোঝে না। ছেলের মা হয়েও এ বয়সের স্বামীর মার তিনি মাঝমধ্যেই খান। পুত্র সন্তান প্রসব করে লাঞ্ছনা কমাতে পারেনি, তবুও তিনি পুত্র সন্তান চান। অদ্ভুত। বাবার বাড়ি যেতে পারার আনন্দে নিপা আত্মহারা। ওই বাড়ির প্রতি তার একরাশ অভিমান জমেছিল, কিন্তু গর্ভধারণের পর থেকে তার মায়ের জন্য মন ছটফট করে। আহারে গর্ভধারণের কষ্ট, তার মাও তো একই কষ্ট করেছেন। মাকে খুব দেখতে ইচ্ছা করে। মা নাই, তার কবরটা তো আছে। নিপা মনে প্রাণে দোয়া করছিল ও বাড়ি থেকে কেউ আসুক, তাকে একটাবার সেখানে নিয়ে যাক। মাতৃত্বের দুয়ারে দাঁড়ালেই বোঝা যায় মা মানে কি। এদিকে নাদের মিয়া নিপাকে নিয়ে ফিরলেন। তবে নিপা একা ছিল না, নিপার সাথে এসেছে সুমাইয়া। লাকি অবাক হয়ে দেখল সুমাইয়ের মধ্যে কোনো জড়তা নাই, মনে হচ্ছে যেন নিজের বাড়িতেই এসেছে। একা একাই বাড়ির এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, আবার নিপার কাছে এসে গুটগুট করে কি যেন বলে হেসে ঢলে পড়ছে। মেয়েটাকে দেখে মনে হচ্ছে ওর চেয়ে সুখী এ জগতে আর কেউ নাই। জটিল সম্পর্কের এমন সরল রূপ দেখে অভ্যস্ত নয় এবারের মানুষজন। মেহমানকে অনাদরও করা যাচ্ছে না, আবার নিজের ননদের সতীনকে আদরও করা যাচ্ছে না। ঘরের স্বামীকে একা পেয়ে গর্জে ওঠে লাকি। নাদের মিয়া সারাদিন থাকে বাইরে, সংসার পুরো লাকির কাঁধে। আজকাল গাজী মিয়ার শরীরও ভালো যাচ্ছে না। সংসারে কোনো সিদ্ধান্তে তিনি আর থাকেন না।
নিজের ঘরে থাকেন দিনের বেশিরভাগ সময়। এত বড় সংসারটা এখন একা সামলায় লাকি। এই অবস্থায় এমন একজন অনাকাঙ্ক্ষিত অতিথির সৎকার কিভাবে করবে তা বলবারও কেউ নাই। ভেতরে টেনশন কখন যে গর্জন হয়ে বের হয় লাকি নিজেও বোঝে না। কোন আক্কেলে আপনি নিপার সতীনের বাড়ি আনলেন? আগার পিসার সব চুলেই তো পাকন ধরছে, এখনো বোধ বুদ্ধি হয় নাই আপনার? জীবনে কোনোদিন দেখছেন যে কেউ বইনের সতীনের ঘরে আইনা তোরে? মেহমানগিরি আপনি কইরেন, আমি পারুম না। আহ বউ, চিল্লাও না তো, এমনেই মাথা ব্যথা করতেছে আমার। দুনিয়ার যন্ত্রণা আমার মাথাত ফালাইয়া আপনার মাথা করে ব্যথা? ঢঙের আলাপ করেন আপনি আমার সাথে? দেখো বউ, ওরে আমি আনি নাই, নিপা নিজে আনছে। গাড়িতে উঠার টাইমে ওর হাত এমন খামচি দিয়া ধরছে, ওর শাওরি পর্যন্ত সারাতে পারে নাই। তোমার বইনের মাথায় সমস্যা হইছে। সতীনে বানাইছে বইন, কথায় আছে আন সতীনে নারে সারে, বোন সতীনে পুরায়া মারে। তোমারে বইনের শেষকালে সেই দশা হইব। যা হইব সে পরেরটা পরে দেখা যাইব। তোমার বাড়ি মেহমান হইয়া আইসে তুমি সমদর করো, বাকি মেহমান যেমন সমদর পায় তেমনই সমাদর করো। যার সতীন তার যদি অসুবিধা না থাকে, তোমার আমার অসুবিধা হওয়ার কথা না। যাও তো, এক গ্লাস লেবুর শরবত আনো তো। লাকি নিজের মনে গজগজ করতে করতে লেবুর শরবত করতে দেয়। গিয়ে অবাক হয়ে দেখে সেখানে সুমাইয়া কি যেন খুঁজছে। নিজেকে সামলে নিয়ে কোনো মতে জিজ্ঞেস করে, আপনি এইখানে যে কিছু লাগলে আমারে বুলাইতেন। নিপারে একটু শরবত দিতাম, বাড়িতে তো আমিই দিই, অভ্যাস বসে চইলা আসছি ভাবি। আর আপনি আমারে তুমি কইরা কন, আপনি শুনতে ভালো লাগে না। নিপার ভাইয়ের জন্য শরবত বানাইতে আইছি, তাও যাও নিপারও দিতেছি। চিনি একটু কম দিয়েন ভাবি, বেশি চিনি খাওয়ান ভালো না এই সময়। হ ঠিক আছে। আপনি যে কোনো সাহায্য লাগলে আমারে ডাইকেন ভাবি। আচ্ছা। লাকি ইচ্ছে করে সংক্ষেপে উত্তর দেয়। কথা বাড়াতে ইচ্ছে করছে না তার, নিজের মনেই বিড়বিড় করে, নিম তিতো, নিশ্চিন্দে তিতো, তিতো মাকাল ফল, তার চেয়ে তিতো কন্যে বোন সতীনের ঘর, সতীনে বানাইছে বোন, ঢং দেখে মরে যায়। আলিয়া বেগম রূপার অবাধ্য চুলগুলোকে বেঁধে দেবার জন্য কাছে নিয়ে বসেছেন। রূপার মাথায় ঘন কালো চুল, ওর মায়েরও এমন চুল ছিল। আজকে রূপাকে ঘটক দেখতে আসবে ছেলের মামাকে সাথে নিয়ে। নিপার এমন সময় মেয়ে দেখানোর মতো বড় আয়োজনে যেতে চায়নি আলিয়া বেগম। মেয়েটার পেট নেমে গেছে, 9 মাসে পড়ছে, কিন্তু মনে হয় 9 মাস শেষ হবে না, আগেই বাচ্চা হবে। তারা অভিজ্ঞ মানুষ, পেট দেখে বুঝতে পারেন। তিনি খেয়াল করেছেন নিপা হাঁটার সময় বাম পা টেনে টেনে হাঁটে। তার নয়ন যখন পেটে ছিল বাম পায়ে এমন ব্যথা হয়েছিল যে পা টেনে টেনে হাঁটত। দেখে তার শাশুড়ি বলল, মনে হয় তোমার পোলাই হইব, পোলার মায়ের বাম পা ভারী। আলিয়া বেগমের মন খারাপ হয়ে যায়। চোখের সামনে কতগুলো মানুষ দুনিয়া ছেড়ে চলে গেল। আজকাল তার নিজেরও শরীর ভালো থাকে না, হয়তো সময় চলে এসেছে। পাত্রপক্ষের সামনে শাড়ি পরে মাথায় কাপড় দিয়ে বসে আছে রূপা। পাত্রের মামা প্রশ্ন করছেন একের পর এক। সূরা ফালাকের অর্থ বলো, ইলিশ মাছ কাটতে কতটুকু ছাই লাগে, এইসব নানা প্রশ্ন। রূপা সব ঠিকঠাক উত্তর দিচ্ছে আর দরজার দিকে দেখছে। নয়ন বাড়িতে নেই, কোথায় গেছে কখন আসবে রূপা জানে না। সে শুধু মনে মনে একটাই প্রার্থনা করছে, ইয়া মাবুত নয়ন ভাইরে পাঠায় দাও। রূপার প্রার্থনা স্রষ্টা কবুলও করলেন। রূপা যখন একরাশ অর্থহীন প্রশ্নে জর্জরিত, তখনই ঘরে ফিরল নয়ন। ফিরে ঘটকের সামনে রূপাকে মাথায় কাপড় দিয়ে বসে থাকতে দেখে একদম মুহূর্তের মধ্যে মেজাজ সপ্তমে চড়ে গেল তার। রাগ নিয়ন্ত্রণ করার অনেক চেষ্টা করে না পেরে সে গিয়ে ঘটকের কলার ধরে তাকে উঠালো। তারপর দাঁত কিরমির করে বলতে লাগলো, মানা করছি না এই বাড়ি আসতে, এক্ষুনি বাইর হন, নিজের মান সম্মান লইয়া এক্ষুনি বাইর হন। ঘটকের কলার ছেড়ে তাদের সামনে রাখা খাবার পানি সব এক ধাক্কা দিয়ে ফেলে দেয়। মাটির মেঝেতে এক ঝক পানি পড়ে গড়াতে থাকে। ছেলের এমন ভয়ঙ্কর রাগ দেখে আলেয়া বেগম মানিক মিয়া দুজনেই ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি ঘটক বিদায় করতে পারলে তারা বাঁচে। ঘটক চলে যাবার পর বাবা মাকে সামনে বসে দৃঢ় গলায় নয়ন বলে, রূপার পড়ালেখা শেষ হবার আগে বিয়ের কথা কেউ মুখে আনবা না। এত ভালো রেজাল্ট করছে একটা মাইয়া, আর ওরে পড়ার সুযোগটা দিবা না? কেন দিবা না? ওই মাইয়া তাই ওই পড়ব, দেখি কে ঠেকাই। রাত গভীর হয়, পুরো গ্রামটা ঘুমের অতলে শুধু জেগে আছে রূপা। তার বুকের কাছে আটকে থাকা হৃদয়টা বের হয়ে আসতে চাচ্ছে। আজকে নয়ন যেভাবে
তাকে ঘটকের সামনে থেকে উদ্ধার করেছে সেই কথাগুলোই বারবার মনে পড়ছে। বারবার ইচ্ছে করছে মানুষটাকে একটাবার একটু দেখতে। সাহস করে নিজের ঘর থেকে নয়নের ঘরের দিকে পা বাড়ায় রূপা। ভাগ্য সুপ্রসন্ন, ঘরের জানালা খোলা, মানুষটা এখনো জেগে আছে। ঘরের মধ্যে হাঁটাহাঁটি করছে। ঘরের মধ্যে পরিষ্কার দেখা যাচ্ছে না, তবুও রূপা যেন নয়নের প্রতিটি পদক্ষেপ অনুভব করছে। ইচ্ছে করছে দরজা খুলে ভেতরে ঢুকে আলো জ্বালিয়ে মানুষটাকে এভাবেই হাঁটতে দেখে একটু বিরক্ত করবে না তাকে, শুধু নয়ন জড়িয়ে তার নয়নকে দেখবে সে। মানুষটাকে ছুতে না পারার কষ্টে মর্মে মরে যায় রূপা। শুধু একটাবার একটু ছুঁয়ে দেখতে পারলে জনম জনম সেই স্পর্শে বিভোর হয়ে কাটিয়ে দেওয়া যেত। একটু হাতটা ধরে 2 মিনিট বসে থাকতে পারলে সেই 2 মিনিটের বিনিময়ে জীবন দিতেও দ্বিধা থাকতো না তার। ভাবনার জগতে রূপা যখন ভাসছে তখনই নয়নের গলা ভেসে আসে। জানালার গ্রিল ধরে থাকা রূপার হাত দুটো ধরে নয়ন বলে, রূপা ঘরে যা। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিতে দিতে নিজের ঘরে ছুটে পালায় সে। নিজের হাত দুটো বুকের কাছে নিয়ে চোখ বন্ধ করে ফেলে। এই হাত দুটোতে নয়নের ছোঁয়া লেগে আছে, এদের জায়গা তাই আজ বুকের মধ্যখানে। শীতকালে সচরাচর বৃষ্টি তেমন হয় না, তবে হঠাৎ হঠাৎ আকাশের মর্জি হলে বিনা নোটিশে একটু দেখা দিয়ে যায়। আজ সকালে থেকে একটু থেমে থেমে বৃষ্টি হয়ে যাচ্ছে। বৃষ্টির সাথে পাল্লা দিয়ে নামছে শীত। প্রচণ্ড শীতে সবার কঠিন অবস্থা। বারান্দায় একটুখানি খড় পাতা দিয়ে আগুন জ্বালানো হয়েছে একটুখানি উষ্ণতার আশায়, তবে উত্তর দক্ষিণে বওয়া এলোমেলো হাওয়ায় আগুন নেভে যাচ্ছে বারবার। ধোয়ার ঘরের ভেতরে থাকা নয়ন বিরক্ত হয়ে বারান্দায় চলে এলো। এসে বকা দেবার আগে তার মা বলল, ঘরের ভিতরে বইয়া বইয়া কি করিস? আগুনের কাছে বস। নয়নের বলতে ইচ্ছা করছে, আগুন কই, ধোয়ার কাছে বসতে বলো তার চেয়ে। কিন্তু নয়ন কিছুই বলে না। বারান্দায় রাখা চৌকিতে বসে আনমনে। কিছুই ভালো লাগছে না তার। খাবার মধ্যে সারাক্ষণ রূপা ঘুরছে। ও কেন এসেছিল এত রাতে? এই প্রশ্নটা মাথায় নিয়ে ঘুরতে খুব কষ্ট হচ্ছে তার। একটা প্রশ্নের ভার অনেক বেশি, কিন্তু জিজ্ঞেস করার উপায় নেই। সারাদিন পালিয়ে বেড়াচ্ছে রূপা। সামনাসামনি হলেও চোখ ফিরিয়ে নিচ্ছে। ওর ফিরিয়ে নেওয়া দৃষ্টিটা যে নয়নের বুকে শেলের মতো বিঁধছে তা কেউ বোঝে না। মায়ের পাশে বসে আছে রূপা। গাঢ় সবুজ আর নিয়ন সবুজে মেশানো সালোয়ার কামিজে কি অপূর্বই না লাগছে তাকে। মাথায় ওড়না দিয়ে ঘোমটা দিয়ে রেখেছে। মনে হচ্ছে যেন সদ্য জন্মানো কচি সবুজ পাতা সে নিজেই। আচ্ছা, মেয়েটার কি সবুজ রং বেশি পছন্দ? সবুজে কি আর কাউকে এতটা মানায়? এইবার বুড়া মরণ শীত নামছে, গায়ের বুড়া বুড়িগুলা এই শীতে ঠিকবো না মন কয়। মায়ের কথার ভাবনা জাল কেটে যায়, কিন্তু পর মুহূর্তে আবার ভাবনাটা আসে, রূপার ভাবনা। রূপাকে নিয়ে ভাবতেও কি যে ভালো লাগছে। এই অনুভূতিটার নাম কি তাহলে প্রেম? মনে মনে ফন্দি আটে নয়ন। রূপাকে একটু একলা ভাবার ফন্দি। চাউল আর ডাল ভাজা খাইতে মন চাইতেছে মা, লবণ মরিচ দিয়া ঝাল ঝাল কইরা মাখা। এমন দিনে এসব না খাইলে জমে না। রূপা যাতো চুলা ধরা, কয়টা চালে ডালে ভাইসা ফেল, আমি পরে মাইখা দিমুনি। ওই পারবো, চাউলের ভিতরে ফুটবো না, থাক বাদ দাও, আরেকদিন খামনে। অগত্যা ছেলের আবদার মেটাতে গায়ে চাদরটা ভালো মতো জড়িয়ে রান্নাঘরে যান আলিয়া বেগম। উঠানটা পিচ্ছিল হয়ে আছে। আস্তে আস্তে পা টিপে টিপে রান্নাঘরে চলে যান তিনি। রূপাও চাচির পিছু পিছু যাচ্ছিল। ওর হাতটা খপ করে ধরে তাকে আটকে দেয় নয়ন। কই যাস? এইখানে বস, তোর লগে কথা আছে। না, মায়ের সাহায্য লাগবে না, তুই বস। রূপার ভেতরে ঝড় বয়ে যাচ্ছে। হৃৎপিণ্ডটা এত জোরে ধকপক করছে যেন পুরো গ্রাম তার শুনে ফেলবে এখনই। সকাল থেকেই পালিয়ে বেড়াচ্ছিল সে, শেষ রক্ষা হলো না তার। রাইতে আমার জানালায় কেন আইছিলি রূপা? ভুল হইছে, আর যামু না। 100 বার আইবি, কিন্তু আগে কেন আইছিলি? এমনি ঘুম ধরতেছিল না, তাই বাইর হইছিলাম। আপনার জানলা খোলা দেখা উকি দিছি। আর কিছু না? আর কিছু না। রূপার হাত ছেড়ে দেয় নয়ন। তার প্রচণ্ড রাগ হচ্ছে। রূপা এমনিতে এসেছিল, তার মানে কিছুই নেই। নাকি সে মিথ্যা বলছে? মিথ্যা বললো কেন বলছে? চাদর ফলে বৃষ্টির ফোঁটা মাথায় নিয়ে হনহনিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় সে। আলিয়া বেগম চাল ডাল ভাজা মাখা এনে দেখেন তার ছেলে বাড়িতে নেই। রূপাকে প্রশ্ন করলে উত্তর মেলে না। চোখের ওপর ডাল চাল ভাজা পড়ে পড়ে নেতিয়ে যায়। নয়ন
তবু ফেরে না। সন্ধে নেমে গেছে। নয়ন বসে আছে তার বড় চাচির কবরের পাশে। কবরের পাশে একটা পাগল ধরনের শিউলি গাছ আছে। শীতের মধ্যেও যে ফুল ফুটিয়ে যায়। খুব অল্প ধরলেও একটা কথা ছিল, গাছ ভর্তি হয়ে গেছে ফুলে। প্রকৃতির একটা অংশের মনে হয় নিয়ম ভাঙাতেই সুখ। কিছু কোকিল থাকে যারা বসন্ত ছাড়াও অন্য ঋতুতে কু কু ডাকে। কিছু ফুল নিয়ম ভেঙে অন্য ঋতুতে ফুটে যায়। নিয়ম ভেঙে তারা যেন দেখাতে চায় তাদের পাগলামি, দেখাতে চায় মুক্তির সুখ, ইচ্ছা পূরণের আধিক্যতা। নিচে পড়ে থাকা শিউলগুলো হাতের মুঠায় জমিনে নয়ন বাড়ির দিকে রওনা হয়। তার রাগটা পড়ে গেছে, রাখতে চাইলেও রাখা যাচ্ছে না। অবশ্য সে এতক্ষণ বসে বসে অপেক্ষা করছিল রূপা বোধহয় আসবে, কিন্তু সে পাশানি এলো না। মেয়েদের মনের মতন শক্ত বোধে আর কিছু নাই। নয়নের ভেতরে হাওয়া তুফান কি সে আজ করতে পারছে না? ঠিকই পারছে, কিন্তু কিছু বলছে না। নয়নকে জ্বলতে দেখে হয়তো ওর সুখ হচ্ছে। হোক, তাতেও রাগ নেই নয়নের। এই মেয়েটার উপর অভিমান রাখা যাচ্ছে না। মেয়েটা অভিমানকেও তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছে। ওকে শুধু ভালোবাসতে ইচ্ছা করছে, বুকের মধ্যে শক্ত করে ঝরিয়ে রাখতে ইচ্ছা করছে। একটা শক্ত করে যেন পাঁজরের হাড় ভেঙে হৃৎপিণ্ড গিয়ে মিশে ওর শরীরটা। মেয়েটাকে ভালোবাসতে নিঃস্ব হতে ইচ্ছা করছে। একবার ওকে মনে ভরে আদর করতে ইচ্ছা করছে। এরপর যদি মৃত্যু আসে সেও বোধহয় সুখের হবে। দরজায় দাঁড়িয়েছিল রূপা। ওর হাতের মুঠোয় শিউলগুলো ভরে দিয়ে সোজা নিজের ঘরে চলে যায় নয়ন। ওর মুখের দিকেও তাকায় না। ওর মুখের দিকে তাকালে নিজেকে যে আটকে রাখতে পারবে না সে, এ সত্য এখন নয়নের জানা হয়ে গেছে। বিছানায় শুয়ে ছটফট করছে রূপা। একবার মনে হলে লেপে কাভার লাগানো হয়নি, তাই বোধহয় আরাম লাগছে না। সেই রাত্রে উঠে সে বসে বসে লেপের কভার লাগালো। তারপরও মনে হচ্ছে কেমন একটা অস্বস্তি। ভাবলো বিছানা হয়তো ঠিকমতো ঝাড়ু দেওয়া হয়নি। আবার নেমে বিছানাটা ঝেড়ে ঝুড়ে টান টান করে চাদর পেতে শুরু করলো। আবার নেমে বিছানাটা ঝেড়ে ঝুড়ে টান টান করে চাদর পেতে শুয়ে পড়লো। লাভের লাভ কিছু হলো না, কিছুই যেন আরামদায়ক লাগছে না। রূপা আবার উঠে বিছানা থেকে নিজেকে বোঝায়, ঘরের বাইরে যাব না কিছুতেই। কিন্তু একটা কিশোরীর হৃদয় যা প্রতিনিয়ত প্রেমের জলে ডুবে মরে যাচ্ছে, তাকে কি বসানো এতটাই সহজ? নিজের মনের শাসন বারণ না শুনে রূপা দরজা খুলে ফেলে শব্দ না করে। রূপার ঘর আর নয়নের ঘর সামনাসামনি, মাঝখানে উঠান। এই ঘরের সামনেও একটা বারান্দা, ওই ঘরের সামনেও একটা বারান্দা। উঠানের মাঝখানে একটা লিচু গাছ, গাছের গোড়াটার শান বাঁধানো। বারান্দায় দাঁড়াতে রূপা দেখলো সেই গাছের গোড়ায় বসে আছে নয়ন, হাতে সিগারেট। গায়ে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। নয়ন যে সিগারেট খায় সেটা রূপা জানত না, কখনো দেখেও নি। আজকে এই দৃশ্য থেকে ভীষণ রাগ হয় তার। আর সামনে যাবে না, এটা যে সে ভেবে রেখেছিল নিমিষেই তাই ভুলে যায়। গটগট করে তার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, সিগারেট খাইতেছেন কেন? সিগারেট খাইলে ক্যান্সার হয় জানেন না? এত লেখাপড়া শিখে তাহলে লাভ কি হইল? আমার ক্যান্সার হইলে তোর কি? হোক ক্যান্সার, মইরা যাই আমি। নয়ন সিগারেটে আরেকটা লম্বা টান দেয়। রূপা নয়নে ঠোঁট থেকে সিগারেটটা ছুটতে ছুটতে বলে, কইছি না খাওয়া যাইব না? তুই কইলেই শুনতে হইব? হ, শুনবেন, আমার সব কথাই শুনবেন। কেন? কারণ কিছু না, আমি বলছি তাই। নয়ন হঠাৎ দাঁড়িয়ে রূপাকে জড়িয়ে ধরে চুমু দেয় ওর ঠোঁটে। তির করে কেঁপে ওঠে রূপা। ওর মনে হয় ভূমিকম্প হচ্ছে, পুরো পৃথিবীটা দুলছে, পুরো শরীরের লোম কূপে চলছে বিদ্রোহ। নোনতার সাথে দুলে উঠছে আন্দার মহল। সিগারেটের গন্ধটাও যেন শিউলির সুবাস মনে হচ্ছে। আবেশে ওর চোখ বন্ধ হয়ে আসে মুহূর্তে। রূপার ঠোঁট ছেড়ে ওর মুখটা হাত দিয়ে তুলে সে বলে, এবার বল, আমি মরে গেলে তোর কি? আপনি মরে গেলে আমিও বাঁচব না। কেন বাঁচাবি না বল? বলতেই হবে তোকে, ছাড়বো না আমি যে ভেতরে ভেতরে মরে যাচ্ছি তা কি তুই দেখিস না? বল, বলতেই হবে। কারণ আমি আপনাকে ভালোবাসি নয়ন ভাই। এবার রূপাকে একটানে বুকের মধ্যে নিয়ে নেয় নয়ন। শক্ত করে ওকে বুকের মধ্যে চেপে ধরে বলে, ভালোবাসিও বলিস আবার নয়ন ভাইও বলিস, তাইলে কেমনে হয়? রূপা এবার নয়নকে ধাক্কা দিয়ে ওর বাহুলোর থেকে মুক্ত হয়ে এক ছুড়ে নিজের ঘরে গিয়ে পালায়। আজকে যা কিছু হলো সবটাই বোধহয় স্বপ্ন। নিজের ঠোঁটে আনমনে হাত দেয় রূপা। আবার মনে পড়ে যায় এই মুহূর্তটা। এটা কি স্বপ্ন ছিল? স্বপ্ন হলে আমার মধুর স্বপ্ন সে বারবার দেখতে চায়। নয়নের নিজেকে একটা এখন খুব হালকা লাগছে। পাশানি নিজের মুখে স্বীকার করেছে সে তাকে ভালোবাসে। এই মুহূর্তে তার মতো সুখী আর কেউ নাই এই পৃথিবীতে। কিন্তু পরক্ষণে মনটা খারাপ হয়ে যায় তার। ঢাকায় ফেরার দিন ঘনিয়ে আসছে। রূপাকে দেখে এবার সে ফিরবে কিভাবে?
চাচি, ও চাচি দরজা খোলেন, ও চাচি দরজা খোলেন। দরজায় জোরে জোরে ধাক্কানোর শব্দে ঘুম ভেঙে যায় রূপার। চাচির ঘর আর তার ঘর পাশাপাশি। সে দরজা খুলে দেখে লাকি ভাবি এসে দরজা ধাক্কাচ্ছে। তার চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। চারদিকে আজান দিচ্ছে। রূপা কোনো কারণ না জেনেই নিজেও চাচির দরজায় ধাক্কানো শুরু করে। দরজা খুলে লাকি আর রূপাকে দেখে আলিয়া বেগম হকচকিয়ে যান। মনে মনে লা ইলাল্লাহ ইন্নাতা সোবহানাকা ইন্নি কুত্তু মিনাজ জোয়ালিমিন পরে লাকিকে জিজ্ঞেস করেন, কি হয়েছে বউ, এই ভোর রাতে এইখানে তুমি? চাচি তাড়াতাড়ি চলেন, নিপার বেদনা উঠছে, পানি ভাঙছে, রক্ত আইতাছে, আমার ডর করতেছে চাচি। কমলা ধাইয়ানিরে ডাকতে পাঠাইছো? হ, আপনার ভাতিজাই গেছে, আপনি চলেন চাচি, আমার ডর করতেছে, নিপা সতীনে খুব কাঁদতেছে চাচি। আলিয়া বেগম দোয়া ইউনুস পড়তে পড়তে তার সাথে রওনা হন। রূপাও পিছু পিছু ছুটে। শোরগোলের নয়ন জেগে গেছে। সে বলে ওঠে, ধাইরে না ডাইকা আপারে হাসপাতালে নেওয়ানোর ব্যবস্থা করো, আমি যাই ভ্যান জোগাড় কইরা আনি। নয়ন ছোটে ভ্যানের খোঁজে। কমলা ধাই চলে আসে কিছুক্ষণের মধ্যে। হাত দিয়ে পরীক্ষা করে বিরস মুখে আলিয়ার সামনে এসে বলেন, বাচ্চার পাও নিচে মাথা উপরে ভাবি সাব, আমি পারুম না, চেষ্টা করলে ক্ষতি হইতে পারে, এর চেয়ে কমিউনিটি ক্লিনিকে নিয়ে যান, আমার কাছে ওইখানের নার্সের নাম্বার আছে, তই নাম্বার বাইর, ওই নাম্বারে কল দিয়া কইলেই নার্স চলে আসবে, কাছেই বাড়ি। ভ্যানে করে সে কমিউনিটি ক্লিনিকে যাওয়ার পর নার্স পরীক্ষা করে দেখে বললেন, এইখানে সম্ভব না, পেট কার্টন লাগবো, তার এই শহরে নেবার ব্যবস্থা করেন, রক্ত জোগাড় করেন, যে হারে রক্ত যাইতেছে। শহরে যাওয়ার প্রথম বাসটা বেলা 8টায়। নয়নের মনে হয় এতক্ষণ তার বোনটা বাঁচবে তো। প্রিয় দর্শক বৃন্দ, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এইরকমই ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।